সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা শিখব জীববিজ্ঞান প্রথম পত্রের ৭১ অধ্যায় জীব প্রযুক্তি সম্পর্কে। তো আসো যে জীব প্রযুক্তি জিনিসটা কি সেই সম্পর্কে জানা যায়। জীব প্রযুক্তিকে যেটা ইংলিশে বলা হয় সেটা হচ্ছে বায়োটেকনোলজি, অর্থাৎ বায়োলজিক্যাল যে জিনিসপত্র আছে সেইগুলো টেকনোলজিতে কি ভূমিকা রাখতেছে সেই সম্পর্কে। তো এই যে বায়োটেকনোলজির কথা আমরা বললাম, তো এই বায়োটেকনোলজিকে আবার ৩ ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ব্লু বায়োটেকনোলজি, গ্রিন বায়োটেকনোলজি এবং রেড ও হোয়াইট বায়োটেকনোলজি। এখন কোন বায়োটেকনোলজিতে কোন বিষয় নিয়ে আলোচনা করা হয় দেখো, আমরা নাম থেকে কিন্তু বুঝতে পারবো। ব্লু, যদি আমরা সমুদ্রের পানির কথা চিন্তা করি যে সমুদ্রের পানির রং কি নীল, তার মানে ব্লু, অর্থাৎ ব্লু বায়োটেকনোলজি যেই বিষয় নিয়ে আলোচনা করা সেটা হচ্ছে জলীয় এবং সামুদ্রিক প্রয়োগ। এরপরে দেখো যে গ্রিন, গ্রিন মানে কি সবুজ, অর্থাৎ গাছের পাতার কথা যদি আমরা ভাবি যে গাছের পাতা হচ্ছে সবুজ, তো সেই ক্ষেত্রে কৃষিক্ষেত্রে প্রয়োগের কথা বললে সেটা হচ্ছে গ্রিন বায়োটেকনোলজি। এরপরে দেখো যে রেড ও হোয়াইট, তো রেড এবং হোয়াইট কিসে থাকে? চিকিৎসা ক্ষেত্রে। তো চিকিৎসা ক্ষেত্রের ক্ষেত্রে যদি বলে যে কোন বায়োটেকনোলজি দ্বারা বোঝানো হয়, রেড ও হোয়াইট বায়োটেকনোলজি দ্বারা বোঝানো হয়। এরপরে দেখো যে জিন প্রযুক্তি বা বায়োটেকনোলজি এর অবদানগুলো কিসে কিসে। প্রথমটা হচ্ছে কি জিন প্রযুক্তিতে, তারপরে হচ্ছে দেখো যে এনজাইম প্রযুক্তিতে, এরপরে আছে চিকিৎসা শাস্ত্রে, শিল্পক্ষেত্রে এবং পরিবেশ রক্ষায়। তো আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে কোথায় কোথায় এগুলো ব্যবহার হয়। তো প্রথমত দেখো যে ব্যাকটেরিয়ার মাধ্যমে ইনসুলিন এবং ইন্টারফেরন সহ নানা ধরনের হরমোন উৎপাদন। তো ইনসুলিন জিনিসটা কি, যে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে যে শর্করার পরিমাণ এটা যাতে সাম্য অবস্থায় থাকে সেইটা ঠিক রাখার জন্য মূলত ইনসুলিন প্রয়োগ করা হয়। এবং ইন্টারফেরন যেটা আছে সেটা হচ্ছে প্রতিরক্ষামূলক অস্ত্র হিসেবে কাজ করে আমাদের শরীরে, যেটা ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে। এবং এই হরমোন উৎপাদনগুলোতেও কিন্তু এই বায়োটেকনোলজির অবদান আছে। এরপরে দেখো যে মানুষের বৃদ্ধি হরমোন, তো মানুষের বৃদ্ধি হরমোন কোনটা? সোমাটোস্ট্যাটিন। সোমাটোস্ট্যাটিন হরমোনটা কি করে? যে মানুষের বামনত্ব রোগটা থাকে সেই রোগ থেকে মানুষকে মুক্ত করে এই সোমাটোস্ট্যাটিন হরমোন, যেটা হচ্ছে মানুষের বৃদ্ধি হরমোন হিসেবে কাজ করে। এছাড়াও দেখো হরমোন, অ্যান্টিজেন এবং ভিটামিন তৈরিতে এই বায়োটেকনোলজির ব্যবহার লক্ষ্য করা যায়। এরপর আসো যে টিস্যু কালচার, এরপরে যে টপিকটা আছে সেটা হচ্ছে কি টিস্যু কালচার। এখন এই টিস্যু কালচারটা কি? টিস্যুকে কালচার করা হবে। এখন এই কালচার মানে কি বোঝায় দেখো, যে উদ্ভিদ থেকে বিচ্ছিন্ন একটা টিস্যু নিয়ে নতুন একটা উদ্ভিদে পরিণত করাকেই বলা হয় হচ্ছে টিস্যু কালচার। তো এই যে উদ্ভিদ থেকে আমরা একটা টিস্যু নিব, এটা কেমন হতে হবে? বিভাজন ক্ষম। তার মানে আমরা একটা অংশ নিলাম, সেটা যদি বিভাজিত হতে না পারে সেটা কিন্তু নিয়ে আমাদের কালচার করা সম্ভব নয়। তো এই ক্ষেত্রে বিভাজনক্ষম অঙ্গ থেকে কি, যেমন অঙ্গগুলো কি কি? শীর্ষমুকুল, কক্ষমুকুল, কচি পাতা এবং পাপড়ি, এই যে 4টা অংশ আছে, এই ধরনের যেসব বিভাজনক্ষম অঙ্গ আছে এইগুলো থেকে মূলত টিস্যু কালচার করা হয়। তো দেখো যে যেগুলো বিভাজনক্ষম অঙ্গ আছে, শীর্ষমুকুল, কক্ষমুকুল, কচি পাতা, পাপড়ি, এইগুলা জীবাণুমুক্ত করার মাধ্যমে একটা পুষ্টি মাধ্যমে দেয়া হয়, যেখানে এটা পূর্ণাঙ্গ চারায় পরিণত হতে পারে। তো পুষ্টি মাধ্যমে বৃদ্ধিকরণ। এবং এই যে গবেষণাগারে এই কোনো পুষ্টি মাধ্যমে যদি কালচার করা হয় সেটাকেই বলা হয় মূলত টিস্যু কালচার। তো এইটা প্রথম যে বিজ্ঞানী উল্লেখ করেন তার নাম হচ্ছে কি মর্গান। আমাদের কিন্তু নামটা মনে রাখতে হবে যে বিজ্ঞানী মর্গান প্রথমত এই টিস্যু কালচারের কথাটা উল্লেখ করেন। এরপরে দেখো একটা ওয়ার্ড আছে টটি পটেন্সি। এখন এই টটি পটেন্সি সম্পর্কে আমাদের জানতে হবে। টটি পটেন্সি থেকে আমরা মনে রাখবো পটেন্সি বা পটেনশিয়াল, এখান থেকে মূলত টটি পটেন্সিটা আসছে। তার মানে পটেনশিয়াল মানে কি? ক্ষমতা। তো টটিপটেন্সি মানে অন্তর্নিহিত ক্ষমতা। একটা উদ্ভিদ যে পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হতে পারবে এইটার যে উদ্ভিদের ভিতরে আছে কিনা এইটাই হচ্ছে মূলত টটিপটেন্সি, অর্থাৎ একটা পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হওয়ার অন্তর্নিহিত ক্ষমতাকেই বলা হয় টটিপটেন্সি। এবং যখন এই টিস্যু কালচার করা হয়, টিস্যু কালচার করার সময় একটা ক্ষুদ্র অংশ কেটে নিয়ে টিস্যু কালচার করা হয়। তো এই জন্য এটাকে কি বলা হয়? মাইক্রো প্রোপাগেশন। মাইক্রো মানে কি? ক্ষুদ্র, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে মাইক্রো প্রোপাগেশন। এরপরে দেখো যে টিস্যু কালচারের উদ্দেশ্যে আমরা যে মাতৃ উদ্ভিদ থাকে সেখান থেকে একটা অংশ হচ্ছে কেটে আনি। তো এই যে কেটে আনা হয় এটাকে বলা হয় মূলত এক্সপ্লান্ট। যে অংশটাকে আমরা কেটে আনি এটাকে বলা হয় এক্সপ্লান্ট। এবং এই যে টিস্যু কালচার নিয়ে আমরা আলোচনা করতেছি, টিস্যু কালচারের জনককে গটিলেব হ্যাবারল্যান্ড। আমরা মনে রাখবো যে কালচার করা হচ্ছে কোথায়? ল্যান্ডে। তো নামের ভিতরে কি থাকবে?
ল্যান্ড, এই দ্বারা আমরা বিজ্ঞানী নামটা মনে রাখবো। এবং এই যে টিস্যু কালচার পদ্ধতি, এটা একটা কাজ যন্ত্রের উপরে করা হয়, এই জন্য এটাকে অনেক সময় ইনভিট্রো কালচারও বলা হয়। তো টিস্যু কালচারের নামগুলো কি কি, মাইক্রো প্রোপাগেশন, ইনভিট্রো কালচার, টিস্যু কালচার, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এরপরে দেখো যে টিস্যু কালচার করার জন্য কয়টি কক্ষের প্রয়োজন হয়? 3টা কক্ষের প্রয়োজন হয়। এখন দেখো যে কালচার মিডিয়াম বা জীবাণুমুক্ত পরিবেশ তৈরি করার জন্য তাপমাত্রা, তারপরে এখানে কোন কোন উপাদান দিতে হবে, এগুলো আমাদের মনে রাখতে হবে। যখন ওভেনে দেওয়া হবে তখন 160 থেকে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখতে হবে এবং 1-2 ঘন্টা রেখে নির্বীজ করা লাগবে। এরপরে দেখো যে 95% অ্যালকোহলে ডুবিয়ে রেখে জীবাণুমুক্ত করা হয়। আমাদেরকে এই পার্সেন্টেজ, ঘন্টা এবং সেলসিয়াস, এই 3টা জিনিসই কিন্তু এখান থেকে মনে রাখতে হবে। এরপরে দেখো যে টিস্যু কালচারের ধাপ বা পদ্ধতি। তো এইখানে আমাদের টিস্যু কালচারের যে ধাপ আছে, এটা আছে এখানে মোট ধাপ আছে কয়টা? 8টা। তো এই 8টা ধাপ আমাদেরকে মনে রাখতে হবে। প্রথমত যে কাজ সেটা হচ্ছে কি, যে কোন অংশটা কেটে আনবে মাতৃ উদ্ভিদ থেকে, অর্থাৎ সেটা নির্বাচন করতে হবে। মাতৃ উদ্ভিদ বা এক্সপ্লান্ট নির্বাচন। এখন এক্সপ্লান্ট কি? সংগৃহীত যে টিস্যু, এটাকে বলা হয় এক্সপ্লান্ট। সংগৃহীত টিস্যুকে বলা হয় হচ্ছে এক্সপ্লান্ট। এরপরে দেখো কালচার মিডিয়াল বা আবাদ মাধ্যম তৈরি করা। এখন এই যে আবাদ মাধ্যম যেটাকে বলতেছি আমরা, এইটা কিভাবে তৈরি করতে হবে, এখানে কোন কোন উপাদানগুলো থাকা লাগবে, সেটা হচ্ছে মুখ্য এবং গৌণ উপাদান, অর্থাৎ ম্যাক্রো এবং মাইক্রো এলিমেন্ট। যেটা হচ্ছে মাটিতে সাধারণত থাকে ভিটামিন, সুক্রোজ থাকতে হবে 2 থেকে 4%, এবং ফাইটো হরমোন, এইগুলো হচ্ছে মিডিয়ামে থাকা প্রয়োজন। এরপরে এই যে মাধ্যমটা তৈরি করলে, এই মাধ্যমকে ঘন করার জন্য এর ভিতরে যে জিনিসটা দেওয়া হয় সেটার নাম হচ্ছে এগার এগার। তো এগার এগার এটা সঠিক পরিমাণে দিতে হবে। এবং এই যে উপাদানগুলো তুমি দিলে, এর মাধ্যমে যে মৌলিক উপাদানগুলো, এটা কিন্তু একটা উদ্ভিদ পাবে। তো এই যে মিডিয়ামটা তৈরি হলো, এটাকে বলা হয় হচ্ছে ব্যাসাল মিডিয়াম, অর্থাৎ বেসিক যেই জিনিসগুলো দরকার সেইগুলো এই মিডিয়ামে আছে। এবং এই মিডিয়ামে যে পিএইচটা হবে সেটা হবে 5.5 থেকে 5.8, অর্থাৎ নিউট্রাল। যে আমরা জানি যে সাতের নিচে থাকলে হচ্ছে কি হয়, অ্যাসিডিক, সাতের উপরে থাকলে হচ্ছে বেসিক। তো সেই ক্ষেত্রে এই 5.5 থেকে 5.8 হচ্ছে এটা মোটামুটি নিউট্রালের কাছাকাছি। এরপর হচ্ছে জীবাণুমুক্তকরণ বা হচ্ছে নির্বীজকরণ যদি বলি, তো এই ক্ষেত্রে অটোক্লেভ যন্ত্রে যে তাপ থাকে সেটা হচ্ছে 121। আমরা এভাবে মনে রাখবো, অটোক্লেভ যন্ত্রের তাপমাত্রা 121, অর্থাৎ 121 ডিগ্রি সেলসিয়াস। এরপরে চাপ থাকে হচ্ছে 15 পাউন্ড এবং সময় হচ্ছে 20 মিনিট। তারপরে মিডিয়াম এক্সপ্ল্যান্ট বা টিস্যু স্থাপন, ক্যালাস সৃষ্টি ও সংখ্যা বৃদ্ধি। এখন এই যে ক্যালাস সৃষ্টি করা হয়, ক্যালাস সৃষ্টি মানে কি, যে আমরা একটা চারা নিলাম, টবে একটা চারা আছে, তো এই চারার প্রথমত যে এই ডালপালা আস্তে আস্তে বড় হওয়া শুরু করবে, এটাকে মূলত বলা হয় ক্যালাস। তো এই ক্যালাস সৃষ্টির জন্য আমাদের একটা বৈদ্যুতিক আলোর প্রয়োজন হয়, সেটার পরিমাণ হচ্ছে 3000 থেকে 5000 লাক্স। এবং যে তাপমাত্রাটা থাকে সেটা হচ্ছে 17 থেকে 20%, 20 ডিগ্রি সেলসিয়াস, এবং আর্দ্রতা যেটা দেওয়া হয় সেটা হচ্ছে 70 থেকে 75%। তো এটা হচ্ছে কেলাস সৃষ্টি এবং সংখ্যা বৃদ্ধির। আগেরটা ছিল কিন্তু কি, জীবাণুমুক্তকরণ। তো এই দুইটার ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা উল্টাপাল্টা করা যাবে না। তারপর আছে দেখো মূল উৎপাদক মাধ্যম, স্থানান্তর এবং চারা উৎপাদন। অর্থাৎ একটা বেজাল মিডিয়াম আমরা তৈরি করেছি, সেখানে হচ্ছে প্রথমে চারাটা স্থাপন করি, যাতে হচ্ছে যে মৌলিক উপাদানগুলো আছে সেগুলো সেই চারাটা মাটি থেকে নিতে পারে, যে কৃত্রিম জায়গাটা আমরা তৈরি করেছি। তারপরে সেটা হচ্ছে মূল উৎপাদক যেখানে আছে আমরা গ্রো করাবো সেখানে স্থানান্তর। তারপর হচ্ছে চারা টবে স্থানান্তর, এবং টবে যখন সেটা পূর্ণাঙ্গ হওয়া শুরু করবে তখন সেটা আমরা কি করব, মাঠ পর্যায়ে স্থানান্তর করব। এরপরে দেখো যে মাইক্রো প্রোপাগেশনের কথা বলছিলাম আমরা, যেহেতু ক্ষুদ্র একটা টিস্যু নিয়ে এটাকে প্রোপাগেশন করা হচ্ছে, তো এটাকে বলা হয় মাইক্রো প্রোপাগেশন। তো এর উদাহরণ কি, থুজা এবং সাগরকলা। এছাড়া দেখো যে রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টি, এটার ক্ষেত্রে মনে রাখতে হবে আলু এবং আখ। এই উদাহরণগুলো আমাদের মনে রাখতে হবে যে কোন কোন উদ্ভিদে এগুলা দেখা যায়। এরপরে দেখো যে সাইটোপ্লাজমের যখন মিলন হয়, অর্থাৎ দুটি কোষের মিলনে নিউক্লিয়াস, প্রথমত আমরা কি জানি যে দুটি কোষের মিলন মানে হচ্ছে নিউক্লিয়াসের মিলন। তো সেক্ষেত্রে যখন নিউক্লিয়াসের মিলন না হয়ে সাইটোপ্লাজমের মিলন হবে, তখন সেটাকে বলা হয় হচ্ছে সাইব্রিড। কি বলা হচ্ছে, সাইব্রিড। এবং এই যে ফিউশন, তো এটা কিন্তু প্রোটোপ্লাস্টের ক্ষেত্রে হতে পারে। তো প্রোটোপ্লাস্টের ক্ষেত্রে যদি কখনো ফিউশন হয়, ধরি আমরা, বা এখানে একটা উদাহরণ আছে আলু এবং টমেটো, উদ্ভিদের প্রোটোপ্লাস্ট ফিউশন করানোর মাধ্যমে যেই নতুন উদ্ভিদটা তৈরি হয়েছে সেটার নাম হচ্ছে পোমাটো। অর্থাৎ টমেটো এবং পটেটো এই দুইটা কম্বাইন করে কি তৈরি করছে, পোমাটো।
এরপর আছে হচ্ছে মেরিস্টেম কালচার। মেরিস্টেম মানে কি? মেরিস্টেম মানে যে অংশগুলো হচ্ছে বিভাজিত হতে পারে, অর্থাৎ ভাজক। ভাজক কালচারের ক্ষেত্রে এইটার উদাহরণ হচ্ছে কি, রোগ জীবাণু থাকে না। এখন আসতে পারে পরীক্ষায় যে কোন ধরনের কালচারের ক্ষেত্রে উদ্ভিদের কোনো রোগ জীবাণু থাকে না, তো সেই ক্ষেত্রে কোনটা হবে উত্তর? মেরিস্টেম কালচার। এবং অল্প সময় অধিক চারা উৎপাদনের ক্ষেত্রে কি মনে রাখতে হবে? চন্দ্রমল্লিকা হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদনের ক্ষেত্রে মনে রাখতে হবে যে হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন কোন কোন পদ্ধতিতে বা কালচারের মাধ্যমে করা হয়। একটা হচ্ছে পরাগরেণু, একটা হচ্ছে পরাগধানী। এই দুই ধরনের কালচারের মাধ্যমে হচ্ছে হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন করা হয়। এরপরে দেখো যে কোষ আবাদ ও ক্যালাস সৃষ্টি আবাদ। তো এইখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে গ্যামিটোক্লোনাল আর একটা হচ্ছে সোমা ক্লোনাল। তো এই দুইটার মধ্যে পার্থক্যটা কোথায়? যখন আবাদি কোষ বা টিস্যু হতে প্রকরণ সৃষ্টি করে তখন সেটাকে বলা হয় সোমা ক্লোনাল। সোমাটিক মানে বোঝায় দেহকোষ। দেহকোষ থেকে যদি তৈরি হয় সেটাকে বলা হয় সোমা ক্লোনাল। আর যদি বলা হয় গ্যামিট কোষ অর্থাৎ জনন কোষ থেকে, তখন সেটাকে বলা হয় হচ্ছে গ্যামিটোক্লোনাল। এই দুইটা হচ্ছে পার্থক্য, একটা হচ্ছে দেহকোষ থেকে আর একটা হচ্ছে জনন কোষ থেকে। ট্রানজেনিক উদ্ভিদ কোনগুলোর উদাহরণগুলো শুধু লাগবে? আলু, টমেটো, তামাক, তুলা, সয়াবিন, স্বর্ণধান। তো স্বর্ণধানটা খুবই ইম্পর্টেন্ট। গোল্ডেন রাইস এটা হচ্ছে কি? ট্রানজেনিক উদ্ভিদ। এখানে দেখো যে মালয়েশিয়ায় কোন উদ্ভিদের টিস্যু কালচার করা হয়, এই প্রশ্নটা আসতে পারে যে ওয়েল পাম এর টিস্যু কালচার করা হয় কোথায়? মালয়েশিয়ায়। এরপরে দেখো যে টিস্যু কালচার পদ্ধতির কথা যে আমরা বলতেছি যে টিস্যু কালচারের ক্ষেত্রে এরকম আমরা কালচার করার মাধ্যমে নতুন উদ্ভিদ পাচ্ছি। তো এই কালচারের ক্ষেত্রে সুবিধাসমূহ কি কি এবং অসুবিধাসমূহ কি কি? প্রথমত দেখি যে আমরা সুবিধাসমূহ কি কি, যে একটি উদ্ভিদ বা উদ্ভিদাংশ হতে স্বল্প সময়ের মধ্যে, এটা হচ্ছে কথা যে অল্প সময়ে একই বৈশিষ্ট্য সম্পন্ন বহু চারা সৃষ্টি করা সম্ভব হয় এই টিস্যু কালচারের মাধ্যমে, অর্থাৎ সময়টা লাগে কি? স্বল্প। এরপরে যেটা হয় সেটা হচ্ছে রোগমুক্ত এবং ভাইরাস মুক্ত উদ্ভিদ পাওয়া যায়, এবং এটা কোনটার মাধ্যমে? মেরিস্টেম কালচারের মাধ্যমে। তারপর দেখো যে ঋতুভিত্তিক চারা উৎপাদনে বাধ্যবাধকতা থাকে না, অর্থাৎ নিজেই যেহেতু আবাদ মাধ্যম বা বেসাল মিডিয়াম তৈরি করার মাধ্যমে উদ্ভিদের যে গুণাগুণ দরকার সেগুলো দিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে এর ক্ষেত্রে কোনো ঋতুভিত্তিক আলাদা কোনো দরকার হয় না। এছাড়া কলমে অক্ষম উদ্ভিদের চারা উৎপাদন, অর্থাৎ যেগুলো কলম করে চারা উৎপাদন করা হতো সেগুলো যেহেতু আবাদ মাধ্যম সৃষ্টি করে দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে এই আবাদ মাধ্যমে কিন্তু সব গুণাগুণ পাওয়ার মাধ্যমে এগুলো কিন্তু বৃদ্ধি করাতে পারে। এক্ষেত্রে অল্প পরিসরেও কিন্তু চারা উৎপাদন করা সম্ভব। এবং অসুবিধার সময় কি কি? যে প্রথম যেটা কথা বলতেছে যে রাসায়নিক পদার্থ যেগুলো আছে, মূল্যবান রাসায়নিক পদার্থ, এই যে যন্ত্রপাতি লাগে, যেমন ধরো হচ্ছে ল্যামিনার ফ্লো, অটোক্লেভ যন্ত্র, এইগুলো কিন্তু অপ্রাতুল্য, অর্থাৎ হচ্ছে এগুলো কিন্তু সহজে পাওয়া যায় না। তো এইগুলোর ক্ষেত্রে আমাদের কিন্তু টিস্যু কালচার সব জায়গায় করা সম্ভব হয় না। এরপরে দেখো যে সঠিকভাবে টিস্যু কালচার বা মাইক্রোওয়েভে কাজ করার জন্য অবশ্যই প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। টিস্যু কালচার করার জন্য যেহেতু আমাদের বেজাল মিডিয়াম, কত পার্সেন্ট, কত তাপমাত্রা সব কিছুই লক্ষ্য রাখতে হয়, সেই জন্য এটা কিন্তু প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ জনবল ছাড়া করা সম্ভব নয়। তো এইগুলো এটার হচ্ছে অসুবিধা সমূহ। এরপর আছে দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং রিকম্বিনেন্ট ডিএনএ। এখন রিকম্বিনেন্ট আমরা যখন নামটা পড়বো তখনই বুঝতে পারতেছি মানে রিকম্বিনেশনের মাধ্যমে কিন্তু এটা তৈরি হয়েছে, অর্থাৎ নতুন করে সৃষ্টি করা হয়েছে। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা কি? যে ডিএনএ এর একটা কাঙ্ক্ষিত অংশ যেটা আমাদের দরকার, অর্থাৎ এই উদ্ভিদ বা এই প্রাণী থেকে এই অংশটা কাজের, তো এই অংশটা আর একটা উদ্ভিদের ভিতরে প্রবেশ করিয়ে দেওয়ার মাধ্যমে যে সংকরণ তৈরি হচ্ছে এটাকে বলা হয় ডিএনএ রিকম্বিনেন্ট। তো দেখো যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ডিএনএ অণুর কাঙ্ক্ষিত অংশ ব্যাকটেরিয়া থেকে মানুষে, উদ্ভিদ থেকে প্রাণীতে, প্রাণী থেকে উদ্ভিদে স্থানান্তর করা সম্ভব হয়েছে। এই ধরনের জীবকে বলা হয় জিএমও, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, বা জিইও, জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড অর্গানিজম, বা হচ্ছে একে ট্রান্সজেনিক অর্গানিজমও বলা হয়। ট্রান্সজেনিক কেন বলা হচ্ছে? ট্রান্সফার করার মাধ্যমে তৈরি হচ্ছে, তো এটাকে কি বলা হয়? ট্রান্সজেনিক। তো এই যে আমরা প্রথমেই পড়ে আসছিলাম যে ইনসুলিন, তো ইনসুলিনটাও কিন্তু এইভাবেই তৈরি করা হয়, অর্থাৎ এই যে মানুষের ইনসুলিন তৈরির যে জিন সেটা কিন্তু ব্যাকটেরিয়াতে প্রবেশ করানো হয় এবং সেখানে মূলত এই ইনসুলিন উৎপন্ন করা হয়। তো এই ইনসুলিন উৎপাদনের জিন কোনটা এটা আমাদের মনে রাখতে হবে। ইনসুলিন উৎপাদনের জিন হচ্ছে ই কোলাই। এরপরে আসো যে প্লাজমিডের কথা। প্লাজমিডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং এটা হচ্ছে ভেক্টর হিসেবে কাজ করে, অর্থাৎ তুমি ব্যাকটেরিয়ার ভিতরে
মানুষের জিনটা প্রবেশ করা বা ব্যাকটেরিয়ার জিনটা মানুষের দেহে প্রবেশ করা বা সেক্ষেত্রে যেই বাহকটা কাজ করে সেটাকে বলা হয় হচ্ছে প্লাজমিড বা ভেক্টর। এই প্লাজমিড বা ভেক্টরের কিছু বৈশিষ্ট্য আছে যেটা আমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে কি, এটা হচ্ছে যে ডিএনএটা থাকে এই ডিএনএ বহির্ভূত ডিএনএ, অর্থাৎ এটা হচ্ছে বৃত্তাকার হয়। আমরা জানি যে দ্বিসূত্রক যখন হয় তখন সেটা হয় কি সূত্রাকার, কিন্তু এই যে প্লাজমিডটা থাকে সেটা হয় হচ্ছে বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ অণু। এবং এই প্লাজমিডের প্রথম সন্ধান পান হচ্ছে ল্যাডারবার্গ, যেটা হচ্ছে তিনি কোলাই ব্যাকটেরিয়া বা ইসিসিরা কোলাই ব্যাকটেরিয়াতে প্রথম লক্ষ্য করেন। এখন এই যে এই প্লাজমিড আছে এর কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে, আমাদের আসতে পারে নিচের কোনটি প্লাজমিডের বৈশিষ্ট্য বা প্লাজমিডের বৈশিষ্ট্য নয়। তো আমাদের কিন্তু খুব ভালো করে এই মানগুলো মুখস্থ করতে হবে। যে প্রথমত এটা কি প্লাজমিড বৃত্তাকার, আমি আগেই বলতেছি যে ডিএনএ অণু কি সাধারণত হয় চক্রাকার, কিন্তু এইখানে প্লাজমিডের ক্ষেত্রে সেটা কিন্তু ব্যতিক্রম, অর্থাৎ প্লাজমিডের যে ডিএনএ অণুটা থাকে সেটা হচ্ছে বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ অণু। এর যে আণবিক ওজন সেটা হচ্ছে 10⁶ থেকে 200 গুণ 10⁶ ডাল্টন। এবং প্লাজমিড এখানে যারা ভুল করে এটা হচ্ছে অল্প সংখ্যক লেখা, এটা কিন্তু পরীক্ষায় দিয়ে দেয় বহু সংখ্যক। তো এটা ভুল করা যাবে না যে প্লাজমিড অল্প সংখ্যক জিন ধারণ করে থাকে। এরপরে আমরা জানি যে কোন এনজাইম কাটে আর কোন এনজাইম হচ্ছে জোড়া লাগায়। তো এই ক্ষেত্রে রেস্ট্রিকশন এনজাইম যেটা আছে সেটা হচ্ছে বায়োলজিক্যাল নাইফ হিসেবে পরিচিত, অর্থাৎ এটা হচ্ছে সবসময় কাটার জন্য ব্যবহৃত হয়। আর যেটা হচ্ছে জোড়া লাগায় সেটার ক্ষেত্রে ব্যবহৃত হয় হচ্ছে লাইগেজ এনজাইম। তো এই যে রেস্ট্রিকশন এনজাইম দ্বারা আদর্শ প্লাজমিডের স্থানগুলো কেটে ফেলা হয় এবং এরা কনজুগেশনের মাধ্যমে ব্যাকটেরিয়াতে সঞ্চালিত হতে পারে। এরপরে দেখো যে প্লাজমিডের জিন থাকে সেগুলো বিশেষ ধরনের বস্তু সংশ্লেষণ করতে পারে। একটা যেমন আছে কোলিসিন, ভিব্রিওসিন, এই ধরনের বস্তু কিন্তু তারা সংশ্লেষ করতে পারে। এরপরে দেখো যে এই যে প্লাজমিড আমরা পড়তেছি, প্লাজমিড আছে হচ্ছে 3 প্রকারের। কি কি? একটা হচ্ছে এফ ড্যাশ, একটা হচ্ছে আর একটা হচ্ছে কোল প্লাজমিড। এখন এই যে এফ দ্বারা আমরা কি বোঝাই? এফ দ্বারা বোঝাই হচ্ছে ফার্টিলিটি। তো এফ এবং এফ ড্যাশ দ্বারা যে ব্যাকটেরিয়া, এটার কাজ হচ্ছে যৌন জননে সাহায্য করা। আমাদের লাগবে হচ্ছে কোন প্লাজমিড কোন ধরনের কাজে সাহায্য করে থাকে। তো এফ এবং এফ ড্যাশ হচ্ছে যৌন জননে সাহায্য করে, আর প্লাজমিড যেটা থাকে সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ 6টি গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। যেটা হচ্ছে কোল প্লাজমিড, যেটা সেটা হচ্ছে কোলিসিন তৈরি করে, কোলাই ব্যাকটেরিয়া থেকে কোলিসিন নামক পদার্থ তৈরি করে। এখন দেখো